ধরে। তিনি যখন জেলবন্দি অবস্থায় রয়েছেন সেই সময় তার বিরুদ্ধে আরও মামলার আবেদন। চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন। আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ। আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরের অভিযোগ পর্যন্ত সামনে আসছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, জেলবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস আগামী 1 মাসের জন্য। এবার তাকে আরো বিভিন্ন ধরনের মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একেবারে দেখো, এবং তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ বাংলাদেশে, সেটা কিন্তু ক্রমাগত প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। জেলবন্দি অবস্থায় রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, তিনি কিন্তু প্রায় 13 দিন আজকে জেলবন্দি অবস্থায় রয়েছেন। এবং আদালতে যেদিন মামলা শুনানি হওয়ার কথা ছিল সেই দিনকেও কিন্তু দেখা যায় যে আইনজীবী যাতে উপস্থিত না থাকতে পারে তার জন্য অভিযোগ ওঠে, আইনজীবীকে মারধর করা হয়। তবে নতুন যে মামলা তোমাকে বলবো, যেটা মামলার জন্য আবেদন জানানো হয়েছে, সেই মামলায় শুধুমাত্র যে ইসকনকে যে বিষয় সেটা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে যে 400 থেকে 500 জন মিলে গন্ডগোল করে কবে গত 26 তারিখ, যেদিন চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আদালতে সেই ক্ষেত্রে। এবং এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ইসকন যে সংগঠন, তাকে একটা উগ্রবাদী সংগঠন বলে কিন্তু এক ব্যক্তি তিনি মামলা দায়ের করেছেন এবং হলফনামা জমা দিয়েছেন। এবং শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাস নয়, তাদের সঙ্গে একবারে পরিষ্কার করে যে বিষয় উল্লেখ করা হয়েছে 164 জনের মধ্যে, সেটা হচ্ছে ইসকনের সঙ্গে আওয়ামী লীগ, অন্যদিকে যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা কর্মী, তাদের নাম কিন্তু এক্ষেত্রে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, যারা এই 164 জনের যে তালিকা সেই তালিকার মধ্যে। এবং এক্ষেত্রে ইসকন ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাম দেওয়া হয়েছে এই হলফনামায়। এবং সেখানে বলা হয়েছে এনাদের প্রত্যেকে আলাদা আলাদা করে নাম, এবং তার সঙ্গে কিন্তু একেবারে তাদের বাড়ির ঠিকানা দিয়ে উল্লেখ করেছেন এক ব্যক্তি। 26 তারিখের ঘটনার পর আজকে সেই হলফনামা আদালতের উদ্দেশ্যে জমা পড়েছে, তেমনটা সূত্র মারফত জানতে পারছি। একেবারেই পার্থ, অর্থাৎ আদালতে সেই মামলার আবেদন গৃহীত হয়েছে। একদিকে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের বিরুদ্ধে আরো মামলার আবেদন, অন্যদিকে বাংলাদেশের অবসরপ্রাপ্ত শুধু সেনাকর্তারাই নয়, এবার যুদ্ধ জিগির বিএনপি নেতার এবার বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কি বলেছেন তিনি শোনাবো। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের অভ্যুত্থানের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের অভ্যুত্থ গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ বন্ধুরা, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছে। সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত রয়েছে। রাজশ্রী, এই রুহুল কবির রিজভী আমরা দেখেছিলাম সরাসরি এবিপি আনন্দকে আক্রমণ করেছিলেন। তিনি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন, তার স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে তিনি সেই কথা বলেছিলেন। এবার রুহুল কবির রিজভী একেবারে অলিক দাবি করছেন, বাংলা, বিহার, ওড়িশা ফেরতের দাবি করছেন। মানে যে দেশটা 100% ভারতের উপর নির্ভরশীল, সেই দেশটা ভারত বিরোধী কথাবার্তা বলছে। তো সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে সার্ভাইভ করা কতটা চাপে? দেখো, এটা একদমই যেটা তুমি দেখতে পাবে, একটু আগেই ব্রিগেডিয়ার দাস বলছিলেন যে এই যে ঘটনাগুলো ঘটছে, এই যেভাবে বাংলাদেশের নেতারা, কখনো ছাত্র নেতা, কখনো বিএনপি নেতা এবং রিজভী সাহেব, তারা যেভাবে কথা বলছেন ভারত বিরোধী, এবং যে কায়দায় কথাগুলো বলছেন যে ভারতের কাছে কোনোটাই কোনো চোখ রাঙানির অপেক্ষা আমরা করি না, আমরা অবলম্বনহীন নই, আমাদের সঙ্গে 17 কোটি মানুষ আছে। অর্থাৎ
বাংলাদেশের মানুষকে জড়িয়ে তারা ভারতের বিরুদ্ধে কথা বলছেন এবং এই কথাগুলো যে শক্তির আস্ফালন তারা করছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে, জানেন তারা যে অন্তঃসার শূন্য সেই বক্তব্য, অনেক জায়গায় হাস্যকর এক একটা দাবি করছেন, কিন্তু তা জেনে শুনেও তারা বলছেন, তাদের ভাষণে বক্তব্যে বিভিন্ন জায়গায় এগুলো বলছেন। তাহলে কি এর পেছনে অন্য কোনো দেশের, ভারত বিরোধী দেশের ইন্ধন রয়েছে? অর্থাৎ পাকিস্তানের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হয়েছে, বিএনপির নেত্রী, এবং এই সমস্ত কোনো সমীকরণের ফলে কি এই জিনিসগুলো ঘটছে, এই বক্তব্যগুলো উঠে আসছে? এইটা কিছুক্ষণ আগেই ব্রিগেডিয়ার দাস এই সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে তাদের দাবি অন্তঃসার শূন্য জেনেও মানুষকে বিভ্রান্ত করতে এবং শূন্য শক্তির আস্ফালন এইভাবে তারা ব্যক্ত করছেন নির্দিষ্ট একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে, কোনো সামরিক উদ্দেশ্য নিয়ে, এবং বারবার এমনভাবে বলা হচ্ছে যাতে ভারত উত্তেজিত হয়। তুমি গতকাল দেখেছো প্রাক্তন সেনা কর্মীরা, আধিকারিকরা তারা ভারত বিরোধী মিছিল করেছেন এবং তারাও এই একই কথা বলেছেন, ভারতের সেনাবাহিনীর তুলনায় বাংলাদেশের সেনাবাহিনী অনেক শক্তিশালী। এবং যে যুক্তি কিন্তু রীতিমতো হাস্যকর, যেভাবে যুদ্ধ জিগির তোলা হচ্ছে, যেভাবে ভারত বিদ্বেষের ডাক দেওয়া হচ্ছে, সেই বিদ্বেষের বিষ একেবারে চরমে পৌঁছেছে।